আপনি তো বলতেছেন কোনোটাই সলিউশন নাই, কিন্তু একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। কানাডার রেজাইনা সিটিতে, সেখানে মোহাম্মদ আশিক নামে একটা ভাই আছে, তার সম্বন্ধে আমি জানি। দেখেন তারা কি করে, মুসলিম বিভিন্ন স্টুডেন্ট নানান জায়গা থেকে সেখানে পড়তে যায়। এখন স্টুডেন্টরা পড়তে যাওয়ার পর তাদের কমন একটা নিড কি, একটা গাড়ি লাগে। 10 থেকে 15 হাজার ডলারের খরচ হয়, একটা গাড়ি লাগে। এখন এই গাড়িটা হুট করে একটা স্টুডেন্ট কিনতে পারে না দেখে তারা কিন্তু কি করে, কার লোন নেয়, তাদের গাড়িটা লোন নিতে হয়। এখন আমি একজন মুসলিম, আমি চাচ্ছি না লোনে গাড়ি নিতে, কারণ আমাকে সুদ দিতে হবে না। হোয়াটস দ্য সলিউশন? এই মানুষগুলো কি করলো, তারা একটা সলিউশন নিয়ে আসছে। তারা দেখা যায় প্রায় 30 জনের মতো মিলে একটা গাড়ি কিনে, সেই গাড়িটা কিনে ওই ছেলেটাকে ভাড়া দেয়। তো ভাড়া দেওয়ার পর সে প্রতি মাসে দেখা যায় $10,000 যদি একটা গাড়ি হয়, সেটার ভাড়া মান্থলি ডেইলি দেখা যায় কি $5 মতো আসে, মাসে হচ্ছে $150 মতো ভাড়া। সো এই ভাড়ার সাথে সাথে সে কি করে, অ্যাডিশনালি কিছু টাকা দেয়, সো দ্যাট ও গাড়ির মালিক হয়ে যায়। তো 30 জন থেকে আস্তে আস্তে মালিকানাটা কমতে থাকে এবং তার মালিকানা বাড়তে থাকে। তার মালিকানা যত বাড়বে তার ভাড়ার পরিমাণও আস্তে আস্তে কমবে। এরকম যেতে 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 একসময় সে গাড়ির মালিক হয়ে যায়। দারুণ, এখানে কিন্তু কোনো সুদের ঘটনা আসতেছে না। এবং এখন পর্যন্ত তারা প্রায় 85টারও বেশি গাড়ি এভাবে ফাইন্যান্স করলো, আল বারাকা ইনভেস্টমেন্ট লিমিটেড। এবং তারা যাদেরকে দেখে এটা করতেছে, মানজিলরা আবার এই কাজটা করে হচ্ছে বাড়ি নিয়ে। তারা কি করে, বাড়ির উপর ফাইন্যান্স করে। এখন এই জিনিসটা, মডেলটা যে আসলে কাজ করে সেটা বোঝানোর উপায় কি, তারা শুরু যখন করে তখন 6 কোটি টাকার মতো একটা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করে। 2020-এ এটা প্রপারলি শুরু হয়। সেই টাকাটা এখন, টাকাটা উঠে এসে রিইনভেস্ট হয়ে হয়ে প্রায় 10 কোটি টাকার মতো ফাইন্যান্সে পরিণত হয়েছে। তার মানে ইটস ওয়ার্কিং। এবং প্রচুর ছেলে মেয়ে এখান থেকে কিন্তু সুবিধা পাচ্ছে, এই সেই সুদ থেকে বের হয়ে আসতে পারতেছে। এবং এটাকে আমরা যদি বলি যে ইউ উড আন্ডারস্ট্যান্ড বেটার, যে ডিমিনিশিং মুশারাকা, অর্থাৎ মুশারাকা সবাই মিলে ইনভেস্ট করলাম এবং সেখান থেকে আস্তে আস্তে আরেক, মানে আমিও এটা কি করতে থাকি, আমি এটা, আপনি হয়তো উদাহরণ তখন দিচ্ছিলেন না, আমিও এটার মালিক হতে থাকি। সো এইরকম কনসেপ্ট গুলো কি আমাদের আসলেই এই সুদ থেকে বের করে আসতে হেল্প করবে না? অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা উদাহরণ দিলেন। আসলে এটাই তো সলিউশন, এটাই তো ইসলামী সলিউশন। এবং এখানে কিন্তু আপনার সুদ নাই, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংও নাই। জি, এটা নাই। একটু আগে যে আমি বললাম যে ব্যাংক টাকা তৈরি করতে পারে, এবং ব্যাংক আপনার 10 টাকাকে 100 টাকা বানায় এবং বাকি সব টাকার মালিক হয়ে সুদে আসলে ওইটা বৃদ্ধি করতে পারে। এবং এইভাবে আমরা একটা বিশাল পঞ্জি স্কিমের মধ্যে আছি, যেটা ভেঙে পড়তে বাধ্য যতদিন না পর্যন্ত আমরা বেশি ঋণগ্রস্ত থেকে ঋণগ্রস্ত হই। আপনার সিস্টেমটা এটা পুরার অ্যাগেনস্টে, একদম নতুন একটা সিস্টেম, পিওর 100% একটা হালাল সুন্দর সিস্টেম। যারা বলে যে আমি খালি সমস্যা নিয়ে আলাপ করি, সমাধান দিতে পারি না, এইটা তো একটা সলিউশন। এরকম অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক সলিউশন আর পসিবল। একজন কৃষককে কীভাবে ফাইন্যান্স করবেন, একজন তরকারির বাজারে কীভাবে লেনদেন করবেন, একটা ছাত্রকে কীভাবে পড়াশোনার টাকা দিবেন, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা বুদ্ধি খাটানোর জায়গা আছে। যেই জায়গায় আমরা সুদটা দেখতে পাচ্ছি, ওই সব জায়গায় আমি এখন পর্যন্ত রেড ফ্ল্যাগ দিলাম যে না, স্টপ ইট, দিস ইজ ইনজাস্টিস। এবং যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, যে যে এটা তো আসলে বলা যায় যে মানব জাতির উপর একটা অভিশাপ বর্তমানে, সেটা জেনে শুনে করছে। এমনকি তাদের ওয়েবসাইটে গেলে তারা স্বীকার করে যে এটা ভুল কিন্তু করছে। এবং নির্বাহী প্রধানের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করি, ওনার নাম নিয়ে কোনো কথা বলা নিষেধ আছে, আমি নামটা বললাম, কোনো এক নির্বাহী প্রধান, তিনি বললেন হ্যাঁ আমি ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং করি। খারাপ? হ্যাঁ জানি খারাপ, কী করি, সবাই করে, আপনি পারলে পুরো সিস্টেম বদলান। তো আমার কথা হচ্ছে যে পুরো সিস্টেম যদি বদলাতে নাই পারেন, আপনি যদি খারাপ করতে বাধ্য হন, নিজেকে কেন হালাল নাম দেন? নিজে কেন দরজার সামনে লিখে রাখেন যে হ্যাঁ আল্লাহ ব্যবসাকে করছে হালাল, সুদকে হারাম, আসো এই দরজা দিয়ে প্রবেশ করো? সেটা তো কাস্টমারকে এই কথাগুলো বলে না। এবং 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 একটু আগে একটা উদাহরণ দিয়েছি যে মদের সাথে মধু যদি কিছু মিশিয়ে দেন, বা মধুর সাথে মদ, মানে বিয়ার কি হুইস্কির তুলনায় একটু মন্দের ভালো কিনা, এবং মুনাফিক কি কাফেরের তুলনায় মন্দের ভালো কিনা। সবচেয়ে বড় ব্যাপার কি, যে মানুষটা কোনোদিন মদ খাইতো না, তাকে বোতল ধরাই দিয়ে বলতেছি খেয়ে ফেলো, কিচ্ছু হবে না, হ্যাঁ নিয়ে না। জাস্ট এইটা, যে মানুষটা কোনোদিন সুদের জালে বন্দী হতো না, তাকে আমি এটার মধ্যে, এই যে আপনি একটা উদাহরণ দিলেন, এরকম আরও অসংখ্য জায়গায় সম্ভব। এটা হচ্ছে রিয়েল মুশারাকা, আপনি যেটা বললেন, এটা ওই সব জায়গায় সম্ভব। মনে করেন যে এই একটা বাড়ি করলেন আপনি, আমি বাড়ির অর্ধেকের ফাইন্যান্স করলাম। ধরা যাক আপনার 10 কোটি টাকার বাড়ি, আমি 5 কোটি টাকা দিলাম, আপনি 5 কোটি টাকা দিলেন। তো প্রতি মাসে ভাড়া আসে ধরলাম 10 লাখ টাকা। 5 লাখ টাকা পাবো আমি, 5 লাখ টাকা টাকা পাবেন আপনি।
তাহলে সারা জীবন কি দুইজনই মালিক থাকবো, দুইজনই অর্ধেক অর্ধেক ভোগ করবো, এটাই তো নিয়ম। কিন্তু আপনি প্রতি মাসে 5 লাখ টাকা না দিয়ে, ধরেন আপনি বেতন আছে, চাকরি করেন, প্রতি মাসে আপনি এই 6 লাখ টাকা দিতেছেন। 6 লাখ টাকা কেন দিতেছেন? কারণ ওই 1 লাখ টাকা দিয়ে আপনি আমার থেকে বাড়ির একটু একটু করে মালিকানা নিতেছেন। তো ধরা যাক একটা ফ্ল্যাটের দাম যদি 1 কোটি হয়, আপনি 10 বছর চাকরি করে 1 লাখ টাকা দিয়ে 1 কোটি হয়ে যাবে, তখন আমি বলবো যে না, আমি আজকে থেকে ওই বাড়ির অর্ধেকের মালিক না, বাড়ি যদি 10 ফ্ল্যাটের হয় তুমি 6 ফ্ল্যাটের মালিক, আমি 4 ফ্ল্যাটের মালিক। তারপরে 6 ফ্ল্যাট থেকে কিন্তু এমন আরও বেশি ভাড়া আসবে, তার সাথে বেতন যুক্ত হয়ে আরও দ্রুত আরেকটা ফ্ল্যাট কিনবেন, আরেকটা কিনবেন, এইভাবে। এবং দিনে দিনে আমার অংশ কমতে থাকবে। আগে যদি আমি অর্ধেক মালিক হতাম, 6 লাখ টাকা দিলে আপনি দিতেছেন বাড়তি 1 লাখ টাকা। আর আমি যখন এর চেয়ে কম 2.5 লাখ টাকার ভাড়ার মালিক হব, তখন 6 লাখ টাকা দিলে আপনি 2.5 প্লাস 3.5, মানে অনেক বড় অংশ দ্রুত কিনে ফেলতেছেন। সম্পূর্ণ হালাল।